পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। গ্রেফতার ৫, কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান বিএনপির, দল থেকে ৫ জন বহিষ্কার। ৫ আগস্টের পর ধর্ণা দেওয়ার পরও ব্যবসায়ীদের থেতলে মারছে বিএনপি, অভিযোগ এনসিপির। সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকার ডাক। বেড়েছে চোরাগুপ্তা হামলা, রাজধানীতে ১ মাসে ২০টি ককটেল হামলা, এনসিপি কার্যালয়ে ৩ বার। পতিত স্বৈরাচাররাই জড়িত বলছেন নেতারা, নিরাপত্তাহীনতায় নগরবাসীও। ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল, ৭২টির বিপরীতে মিলছে ৫৩টি। ২ রুটে ট্রেনে ১.৫ ঘন্টার শিডিউল বিপর্যয়, খুঁড়িয়ে চলছে কন্টেইনার তেলবাহী রেলও। এবং আগামী বছর থেকে ফিটনেস সার্টিফিকেট ছাড়া হজ করতে পারবেন না বাংলাদেশিরা, সিদ্ধান্ত সৌদির। প্রাক নিবন্ধনের আগেই প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ হাবের। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। শুক্রবার রাতেই জড়িতদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দেশে চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারীরা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি ছাত্র দলের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে এসে শেষ হয় মিছিল। সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা। সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে কিভাবে সোহাগ হত্যার বিচার আদায় করে নিতে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তারা। একই স্থানে বুয়েটের শিক্ষার্থীরাও হত্যার তীব্র নিন্দা জানিয়ে সমাবেশ করেন। শিক্ষার্থীরা বলেন, একজনকে পিটিয়ে হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত মাহিন, রবিন সহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করা হয়। হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের 0 পয়েন্টে প্রতিবাদী জমায়েত করে বিভিন্ন হল প্রদক্ষিণ করে তারা। বিক্ষোভে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। দলমত নির্বিশেষে জড়িতদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। নতুন করে আর কেউ যদি দখলদারিত্ব করতে চায়, চাঁদাবাজি করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, তাহলে বিপ্লবী জনতা তাদের বাধা হয়ে দাঁড়াবে। আবার শহীদ তামান্না নিয়ে রাজপথে নামবো, কিন্তু আপনাদের এই অন্যায়, জুলুম, হত্যা আমরা মেনে নেব না, আমরা বরদাস্ত করব না। কোন মানুষ যেন ভবিষ্যতে ফাঁসিবাদ হয়ে উঠতে পারে, এই ধরনের কোন গোষ্ঠীকে বাংলাদেশের দায়িত্ব না দেয়, সেই হিসেবে আমাদের তৎপর ভূমিকা রাখতে হবে। ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রাম ও পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, চাঁদাবাজদেরও একই পরিণতি হবে। তারা যদি আওয়ামী লীগের মতো ব্যবহার করে, ইনশাআল্লাহ তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। যদি এই সন্ত্রাসীদের বাঁচানোর জন্য যদি কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো প্রশাসন চেষ্টা করে, এর জন্য আমরা কঠোর ডাঁটবাঁধা জবাব দিতে আমরা প্রস্তুত। জড়িতদের দ্রুত বিচার দাবি করে দেশের চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারীরা। দেশের স্বাধীনতার সার্বভৌম। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএনপির অঙ্গ সংগঠন 3টি। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, অপরাধের বিরুদ্ধে 0 টলারেন্স অবস্থান দলের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ।
হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযুক্ত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করে যুবদল। চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস এবং 2018 সালের আগ থেকেই সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার পরও মাহমুদুল হাসান মাহিনকে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রদল। একই অভিযোগে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য কালুকে আজীবন বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে বিবৃতি দেয় বিএনপির এই 3 অঙ্গ সহযোগী সংগঠন। যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না তার দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। তবে ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি ও নোংরা রাজনীতির চর্চা বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। এফআইআর এর কাগজটা হাতে পেয়েছে। যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে 4-5 জন দেখা গেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার ঘটনায় দল মত নির্বিশেষে সবাই প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর ধর্ণা দেওয়ার পরও ব্যবসায়ীদের থেতলে মারছে বিএনপি। এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, দেশবাসী নতুন স্বাধীনতা পেলেও একটি দল ভাবছে তারা চাঁদাবাজি ও লুটপাটের স্বাধীনতা পেয়েছে। এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকার ডাক দেন তারা। যশোর ও খুলনায় পদযাত্রা ও সমাবেশে এনসিপি নেতারা আরও বলেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত। দেশ গড়ার প্রত্যয়ে পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা। 11তম দিনে যশোর ও খুলনায় হয় জুলাই পদযাত্রা। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে খুলনা নগরী শিববাড়ি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। তেঁতুলতলা ঘুরে আবারও একই স্থানে শেষ হয়। পরে বৃষ্টির মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, 5 আগস্টের পর বিএনপির কাছে ব্যবসায়ীরা ধর্ণা দিলেও তাদের থেতলে মারছে দলটির নেতাকর্মীরা। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিবেক বোধ জাগ্রত করুন। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বুঝে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে একটি দল ভাবছে তারা চাঁদাবাজি লুটপাটের স্বাধীনতা পেয়েছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে, চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে। যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন, খুবই ভুল ভাবছেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে।
এর আগে জুমার নামাজ শেষে যশোর রেল রোড এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের 0 পয়েন্ট মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ অভিযোগ করেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনাকারীরাই ষড়যন্ত্রে লিপ্ত। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করে এনসিপি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি জানান এনসিপির নেতারা। অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। বিল্লাহ হোসেন সজল, সময় সংবাদ। রাজধানীতে হঠাৎ বেড়েছে চোরাগুপ্তা হামলা। ফ্লাইওভারের উপর থেকে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার থেকেও ককটেল নিক্ষেপ করে হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। গত 1 মাসেই রাজধানীতে ঘটেছে 20টির মতো ঘটনা। এতে আহত হয়েছেন 8 জন। সবচেয়ে বেশি বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনেই 15 দিনের ব্যবধানে 3 বার হামলা চালানো হয়। দলটির নেতারা বলছেন, পতিত স্বৈরাচাররাই ঘটাচ্ছে এমন ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসীও। পুলিশ এখনও কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। মাসুদুর রহমানের রিপোর্ট। বুধবার রাত 11:15 রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে হঠাৎ ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এনসিপির কার্যালয়ের সামনে এটি পরপর তৃতীয় হামলা। এর আগে 2রা জুলাই রাতে পদযাত্রার গাড়িতেও হয় হামলা। 23 জুন সদস্য সচিব আক্তারকে লক্ষ্য করেও হয় হামলা। 3 ঘটনায় আহত হয়েছেন 5 জন। পতিত স্বৈরাচারী এসব ঘটাচ্ছে বলে অভিযোগ দলটির। এই ধরনের ছোটখাটো ককটেল হামলা দিয়ে আসলে আমাদেরকে দমানো যাবে না। তবে এই ক্ষেত্রে অবশ্যই পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি যারা রয়েছে তারা যে এখনো সক্রিয় বিভিন্নভাবে, সেটাই এই চোরাগুপ্তা হামলা প্রমাণ করে। 15 দিনের ব্যবধানে মহাখালী ফ্লাইওভার থেকে আমতলী, কাঁচাবাজার ও এসকেএস টাওয়ারের সামনে হয় ককটেল হামলা। 6 জুলাই ফার্মগেট মোড়ে ককটেল বিস্ফোরণে আহত হন 3 জন। দেখতে গেছে এটা কি বা কিভাবে ফুটলো, তো ওই সময় দেখতে যাওয়ার পর ওর পা দিয়ে লাড়া দেওয়ার পরে ফুটে গেছে পার মধ্যে। গত 1 মাসে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে, মৌচাক, হাতিরপুল, কাকরাইল, আগারগাঁও সহ 9টি স্থানে। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় নগরবাসী। ক্ষতি তো অবশ্যই ক্ষতি, এবং আমরা আতঙ্কিত। এখনো সেগুলো কাজ করে। কালকে রাস্তায় পড়ছে, আজকে আবার দোকানে পড়তে পারে। আমরা খুব নিরাপত্তা এখন ভুগতেছি, দোকান থেকে বের হইতে ভয় লাগতেছে এখন। রাজধানীতে একের পর এক চোরাগুপ্তা হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। এসব বেশিরভাগ ঘটনায় এখন পর্যন্ত যেমন হয়নি মামলা, গ্রেপ্তার হয়নি আসামিও। এখন প্রশ্ন উঠেছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় কি গুরুত্ব দিচ্ছে না, নাকি চেষ্টা করেও ধরতে পারছে না আসামি? অপরাধ বিশ্লেষকরা বলছেন, ছোট ছোট চোরাগুপ্তা হামলা করে অপরাধীরা পার পেয়ে গেলে বড় হামলার সংখ্যা তৈরি হয়। ককটেল বিস্ফোরণটা সামনের দিনে ককটেলের মধ্যে কি সীমিত থাকবে, বা এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা, নাকি এটি আসলে বড় সহিংসতার একটা পূর্বাভাস? এই প্রসঙ্গগুলো আসলে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে খুঁজে বের করা, আইনের মুখোমুখি করা। তবে পুলিশের দাবি, তারা গুরুত্ব দিয়েই তদন্ত করছে। জড়িতরা দ্রুতই আসবে আইনের আওতায়। জনজীবনে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। যারা এই কাজগুলোতে জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আসতে হবে। আমি মনে করি এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং এই সংক্রান্তে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বেশিরভাগ হামলাই হচ্ছে রাত 8টা থেকে 11টার মধ্যে। এ সময় টহল বাড়ানোর কথা জানিয়েছে ডিএমপি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্ত করবে ঢাকা। শুক্রবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে জোরালো তদন্তের আশ্বাস দেন তিনি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। জঙ্গিবাদে জড়িত সন্দেহে গ্রেফতার বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে মালয়েশিয়ার সাহায্য চান তিনি। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী হন ভিজিথা হেরাত এবং দক্ষিণ কোরিয়ার ভাইস মিনিস্টার পার্ক ইউনজোর সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরের সহায়তা। বাংলাদেশ 2026 সাল থেকে ARF এর সদস্য এবং বর্তমানে সন্ত্রাসবাদ দমন ও আন্তর্জাতিক অপরাধ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ে সহ সভাপতিত্ব করছে। পররাষ্ট্র উপদেষ্টা ARF বৈঠকে রোহিঙ্গা সংকটের প্রতি আরও মনোযোগ দেওয়ার এবং বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদনকে ইতিবাচকভাবে বিবেচনার আহ্বান জানান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ ফরহাদুল ইসলাম। সময় সংবাদ, মালয়েশিয়া। মারাত্মক ইঞ্জিন বা লোকোমোটিভ সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল। যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য প্রতিদিন কমপক্ষে 72টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 53টি ইঞ্জিন, যে কারণে ট্রিপ শেষ করে আসা ইঞ্জিনগুলোর যেমন বিশ্রাম মিলছে না, তেমনি প্রতিটি ট্রেনকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে চলতে হচ্ছে। একইভাবে ইঞ্জিন সংকটের মুখে বিপর্যস্ত হচ্ছে কন্টেইনার এবং তেলবাহী ট্রেন চলাচলও। সাক্ষরদ্বীপের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গণ আন্দোলনে পতিত সরকারের শাসন আমলে রেলওয়ের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হলো, কেনা হয়নি প্রয়োজনীয় তেমন কোনো যন্ত্রপাতি। বিশেষ করে চাহিদা অনুযায়ী লোকোমোটিভ কিংবা ট্রেনের ইঞ্জিন না কেনায় বর্তমানে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। শুধুমাত্র রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অন্তত 72টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে প্রতিদিন ইঞ্জিন পাওয়া যায় মাত্র 53টি। 27 থেকে 28টা প্রতিদিন ঘাটতি। এটা হলো দীর্ঘদিন যাবৎ নতুন ইঞ্জিন সংগ্রহ করা হয় না এবং মেইনটেনেন্স কাজেও সমস্যা তৈরি হচ্ছে। আমরা বাজেট ঘাটতির কারণে মালামাল যথাসময় কেনা যাচ্ছে না, যার কারণে এই মেইনটেনেন্স কাজটাও ঠিকমতো করা যাচ্ছে না, যার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। কন্টেনারবাহী ট্রেনের পাশাপাশি জ্বালানি তেলবাহী ওয়াগনের জন্য প্রতিদিন 13টি ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে 5টি ইঞ্জিন। ফলে ট্রেনের টাইম শিডিউল স্বাভাবিক রাখায় এখন দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে জামালপুর, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে সবচেয়ে বেশি। চট্টগ্রাম সিলেটমুখী ট্রেন আর চট্টগ্রাম জামালপুরমুখী ট্রেন, এই দুটি ট্রেনগুলো ইঞ্জিন সংগ্রহের জন্য প্রায় সময় বিলম্বে ছাড়তে হয়। এতে যাত্রীরা প্রায় সময় হলে যে ক্ষুব্ধ হয়ে যায়। স্টেশন ত্যাগ করার আগে ট্রেনের শান্টিংয়ের পাশাপাশি শেডগুলোতে ট্রেনের র্যাক সিরিয়াল করতে 13টি ইঞ্জিন প্রয়োজন হলো। বর্তমানে 2 থেকে 4টি ইঞ্জিন দিয়ে চলছে শেড এবং স্টেশনে ট্রেনের শান্টিং। একটি লোকোমোটিভ ট্রিপ শেষ করে পুনরায় ট্রিপে যাওয়ার আগে অন্তত 45 মিনিট মেইনটেনেন্স এবং ফুয়েল ইন্সপেকশন করতে হয়। পরবর্তী 45 মিনিট চলে এলএম চেকিং, আর 72 ঘন্টা পর 6 ঘন্টা পুরো ইঞ্জিন শাটডাউন রেখে ইঞ্জিন পরীক্ষা করতে হয়। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে তা সম্ভব হয়ে উঠছে না, আর এর ফলে রেলওয়ে পূর্বাঞ্চলের লোকোমোটিভগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, এমনটি বলছেন এলএমরা। এদিকে ইঞ্জিন সংকটের কারণে ঢাকা কমলাপুরগামী আইসিডিতে কন্টেনার পরিবহনে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। কন্টেনার আনা নেওয়ার কাজে প্রতিদিন অন্তত 4টি ইঞ্জিনের প্রয়োজন হলো, পাওয়া যাচ্ছে মাত্র 1টি। এই অবস্থায় ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে কন্টেনার জট কমাতে রেলওয়েকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আইসিডি কন্টেনার আবার জমে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আমরা চিঠি দিয়েছি রেল কর্তৃপক্ষকে যাতে ইঞ্জিন সংখ্যা বাড়ায় এবং রেলের যে ডেইলি ডিসপাস সেটা যেন বাড়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 250-এর বেশি যাত্রীবাহী আন্তনগর, লোকাল, কমিউটার, গুডস ট্রেন হিসেবে পরিচিত জ্বালানি তেল কন্টেনারবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 9 বছর ধরে কুমিল্লার বাখরাবাদ গ্যাস অফিস থেকে কোটবাড়ি বিশ্ব রোড পর্যন্ত হয় না কোনো সংস্কার। প্রায় 7 কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা, এতে চরম দুর্ভোগ পৌরবাসীর। কর্তৃপক্ষ বলছে সড়ক সংস্কারে বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে বেহাল অবস্থা, মাঝে মধ্যেই গর্তে পড়ে পারে যাত্রী ভোগান্তি, ঘটে দুর্ঘটনাও।
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বাখরাবাদ গ্যাস অফিস থেকে কোটবাড়ি বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এই সড়কটি দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় পড়ে আছে। পাশে রয়েছে কুমিল্লা মেডিকেল, সদর উপজেলা কার্যালয়, ইপিজেড ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও উন্নয়ন হয়নি 9 বছরেও। স্থানীয়রা বলছেন, মেয়র আসে মেয়র যায়, ভোগান্তি পিছু ছাড়ে না পৌরবাসীর। বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, যার ফলে আমরা চলাচল করতে পারি না। জলবদ্ধতার কারণে মানুষ যাতায়াত করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। হসপিটাল রাস্তাতে এরকম যাওয়া হচ্ছে, রোগীদের অবস্থা তো খারাপ হয়ে যায়। একটা ইমার্জেন্সি রোডে যেরকম একটা অ্যাম্বুলেন্সে যাবে ওইটারও তো অবস্থা ভালো না। কোনো উন্নয়ন হয় না, মানুষের দুর্দশার লাই দিয়ে রয়েছে। যে সরকারি আছে আমরা এর কোনো ফলাফল দেখি না। রাস্তাটা সংস্কার করা দরকার, খুব দ্রুত এবং ভালো মানের কাজ করা দরকার। পৌর কর্তৃপক্ষ বলছে সড়কটির সংস্কারে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তবে ভোগান্তি কমাতে শিগগিরই শুরু হবে প্রাথমিক মেরামতের কাজ। পিএমপি বলে একটা প্রোগ্রাম আছে, আমরা সেই পিএমপিতে অন্তর্ভুক্তির জন্য এটা চেষ্টা করছি। তো যদি পিএমপিতে এটা অন্তর্ভুক্ত আমরা করতে পারি, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের যদি সম্মতি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরো রাস্তাটা আমরা রিজিট পেমেন্ট করে দেব। সব শেষ 2016 সালে সংস্কার করা হয় বাখরাবাদ গ্যাস অফিস থেকে কোটবাড়ি বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এই সড়কটি। সময় সংবাদ, কুমিল্লা। অনুমোদনহীন 3 হুইলারের দখলে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক। অবৈধ এসব যানের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পুলিশ বলছে, জব্দ গাড়ি রাখার জায়গা না থাকায় মামলা দিয়েই অবৈধ যানবাহন ছেড়ে দিতে হচ্ছে। তবে জেলা প্রশাসন ও বিআরটিএ বলছে ব্যাপারে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। দূরপাল্লার যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা করে মহাসড়কে চলছে অবৈধ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। প্রশাসনের নাকের ডোগায় এসব যানবাহন চললেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ঢাকা সিলেট এবং চট্টগ্রাম সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 76 কিলোমিটার অংশে অনুমোদনহীন 3 হুইলারের রাজত্ব সবচেয়ে বেশি। দ্রুতগতির মহাসড়কটিতে বাস, ট্রাক সহ ভারী যানবাহনের সঙ্গে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলায় প্রায় ঘটছে দুর্ঘটনা। বিআরটিএ তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত গত 5 মাসে সড়ক দুটিতে 36টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 34 জন, আহত হয়েছেন 53 জনের বেশি। এসব ঘটনার অধিকাংশই 3 হুইলারের সঙ্গে ভারী যানের। পরিবহন চালকরা বলছেন, মহাসড়কে অবৈধ যানের জন্য আতঙ্কে থাকেন তারা। সিএনজি বাঁচাইতে গেলে আমাদের দুর্ঘটনা হয়। অটো রিক্সা মিক্সা সিএনজি মেনজি এর লেগে পাস করেন জানা, রাস্তা চিকন। ওদের তো অভিজ্ঞতা কম, যেহেতু ওরা 3 চাকার গাড়ি, ওরা তো হাই রোডে চলা কোনো নিয়ম না আছে নাই। হাই রোডে গেলেই মনে করেন যে দইরা মামলা দিয়ে দিতেছে। মামলা করলে 2500 টাকা 2600 টাকা লাগে। পুলিশ বলছে, জব্দ গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় অবৈধ যানবাহনগুলোকে মামলা দিয়েই ছেড়ে দিতে হচ্ছে। তবে জেলা প্রশাসন ও বিআরটিএ জানায়, মহাসড়ক থেকে অবৈধ যান সরাতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। জায়গা না থাকার কারণে কাগজগুলো করার ব্যাপারে তারা ওইভাবে আগ্রহ দেখাচ্ছে না, শুধু মামলাটা ভাঙাই নিয়ে যে জরিমানাটা হচ্ছে সরকারি কোষাগারে দিয়ে তারা চলে যাচ্ছে। কোন গাড়িটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে আর কোন গাড়িটা মাদক নিয়ে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট করছে, এগুলো সহজে রেজিস্ট্রেশন না থাকার কারণে সহজে ট্রেস করা যাচ্ছে না। পুলিশের সাথে কথা হয়েছে, ডিপার্টমেন্ট বিভাগের সাথে একটা জায়গা আমরা দেখেছিও। আশা করি যে ডাম্পিং প্লেস পেলে তখন হয়তো বা এই সিএনজিগুলোকে আটক করে সেখানে রাখা। আমাদের অভিযান রেগুলার চলছে এবং অপরিবর্তিত আছে। ঢাকা সিলেট মহাসড়কের 34 কিলোমিটার এবং কুমিল্লা সিলেট মহাসড়কের 42 কিলোমিটার অংশে অন্তত 20,000 3 চাকার যানবাহন চলাচল করছে। এর মধ্যে 8,000 সিএনজি অটোরিকশার বৈধতা রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে টানা 4 মাস। এতে কয়েকশো ব্যবসায়ী পড়েছেন বিপদে। গুদামে পড়ে থেকে পৌঁছে যাচ্ছে কোটি কোটি টাকার পণ্য। বেকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন 1,500 বন্দর শ্রমিক। অথচ বন্দরের কার্যক্রম বন্ধ নিয়ে কোনো নোটিশই পাননি রাজস্ব কর্মকর্তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফ স্থলবন্দর, পুরো বন্দর পড়ে আছে ফাঁকা। মাঠে নেই কোনো পণ্য মজুত। নাপ নদীর জেটিতেও নেই পণ্য বোঝাই ট্রলার কিংবা জাহাজ। নেই ব্যবসায়ীদের আনাগুনা। তালাবদ্ধ গোডাউনের সব দরজা। টানা 4 মাস ধরে বন্ধ মিয়ানমারে পণ্য আমদানি রপ্তানি। ব্যবসায়ীদের দাবি, মিয়ানমারের রপ্তানির জন্য মজুত করা কোটি কোটি টাকার সিমেন্ট ও আলু নষ্ট হয়ে গেছে। কী কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ হলো কিছুই জানেন না তারা। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি রপ্তানিকারক। আমাদের কিছু মালামাল এখানে পেন্ডিং ছিল, আপনার আলু ছিল প্রায় 14-15 গাড়ি,
সেগুলো এখন বর্তমানে পৌঁছে গেছে। সিমেন্ট আছে, আলু আছে, আরও খাদ্য জাতীয় কিছু আইটেম আছে আমাদের, ওগুলো প্রায় একদম নষ্ট হয়ে গেছে। 1.5 কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। মায়ানমার আমাদের সাপ্লাইয়ার আমাদেরকে বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পাঠাইতো, কিন্তু বর্তমানে 4-5 মাস আগে থেকে আমাদের কিন্তু কোনো পয়েন্ট থেকে আমাদের কোনো মালামাল আসতেছে না, যার কারণে কেন আমদানি রপ্তানিকারক এখন প্রচুর ক্ষতির সম্মুখীন। টেকনাফ স্থলবন্দরের সামনে রয়েছে 20টির বেশি দোকান, যেখানে সবসময় সরগরম থাকতো বন্দর শ্রমিকদের হাঁক ডাকে, কিন্তু এখন বন্ধ রয়েছে অনেক দোকান। 4 মাস বন্দরের কার্যক্রম বন্ধের কারণে আয়ের পথ বন্ধ 1,500 শ্রমিকের। বন্দরে 1,500 মতো শ্রমিক আছে। আজকে 5-6 মাস ধরে আমাদের এখানে বন্ধ হওয়ার কারণে আমাদের শ্রমিকগুলা মাঝগুলা সব বেকার এদের পরিবার নিয়ে এরা খুব কষ্টে আছে। টেকনাফ বন্দরে 22-23 অর্থ বছরে 640 কোটি টাকা, 23-24 অর্থ বছরে 404 কোটি টাকা ও 24-25 অর্থ বছরে 110 কোটি টাকা রাজস্ব আদায় হয়, কিন্তু গেল 4 মাসে পায়নি কোনো রাজস্ব। বন্ধের কারণ সম্পর্কেও জানেন না রাজস্ব কর্মকর্তা। বন্ধের কারণ যে কি এটা আমাদের কাছে সঠিক কোনো তথ্য নাই। আমরা এটা মূলত আমদানি রপ্তানিকারক এরাই বলতে পারবে, আমাদের কাছে সঠিক আসলেই কোনো তথ্য নেই। কক্সবাজার চেম্বার অব কমার্স মনে করছে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। বিদেশি যেসব আমরা অর্থ উপার্জন করি বিভিন্ন দেশ থেকে, ওইটা একটা বড় ধরনের একটা মাধ্যম। এটা যদি কোনো ধরনের মেকানিজম ডেভেলপ করা যায় তাহলে হয়তো ব্যবসায়ীরাও বাঁচবে, দেশের পণ্যগুলো রপ্তানি হতে পারে স্থলবন্দরের মাধ্যমে। সীমান্তে চোরাচালান নিরুৎসাহিত করতে 1995 সালে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সঞ্চয়পত্রে সুদের হার কমার সঙ্গে সঙ্গে বাড়ছে মধ্যবিত্তের চিন্তার পারদ। মূল্যস্ফীতি সামাল না দিয়েই এই উদ্যোগে বাড়বে সামাজিক নিরাপত্তাহীনতা। তবে বাজারমুখী অর্থনীতির ধারাবাহিকতায় ভবিষ্যতে সুদের হার আরও কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আর্থসামাজিক নিরাপত্তার তাগিদেই অন্যান্য বিনিয়োগের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, এমন পরিকল্পনা প্রয়োজন ব্যাংক খাতে। সেলিয়া সুলতানার প্রতিবেদন। দৌড়ঝাঁপের জীবন থেকে নির্বিবাদী অবসর। সাদামাটা জীবনে সকাল একটু চা বিরতি, কাজ আর অবসরে জায়গা করে নেয়া ঔষধপত্র। সারা জীবনের সঞ্চয়ের বন্দোবস্তে এক টুকরো মানিয়ে গুছিয়ে চলা ভারসাম্যের জীবন। নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারি যে না, আমাদের কিছু একটা হইলেও আছে আমাদের নিজেদের বিপদের জন্য। কারো দানে নয়, নিজের অর্থ বিনিয়োগ করে একটু স্বস্তি খোঁজা মানুষগুলো জানেন একটু বৈরী হাওয়াতেই মধ্যবিত্ত থেকে নতুন দরিদ্রের খাতায় চলে আসতে পারেন সঞ্চয়পত্রের এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা। একসময় সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের ডেস্কে প্রতিদিন 5 থেকে 7 কোটি টাকা নগদ লেনদেন হতো। এখন সেটি কমেছে, কারণ ডিজিটালাইজেশন হয়েছে, গতি বেড়েছে, সময় বাড়ছে। কিন্তু যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা করেন, তাদের কি আসলে জীবনের গতি বেড়েছে? তাদের জীবন কিন্তু সেই সঞ্চয়পত্রের উপরেই নির্ভরশীল, এরকম একটি হয়তো কাগজের মধ্যে। যদি আপনাদেরকে পরিসংখ্যানের কথা বলি, সর্বশেষ এপ্রিলে মার্চের তুলনায় সঞ্চয়পত্রের বিক্রির হার কমেছে 7%। সঞ্চয়পত্র তুলে নিয়েছেন 26%। আর চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের যে নিট বিক্রি, সেটিও ঋণাত্মক। প্রশ্ন আসতেই পারে, সুদের হার কমিয়ে এই সঞ্চয়পত্রের বিনিয়োগকে ব্যাংকে ফেরানো সম্ভব? কারণ আমরা জানি মজুরির সাথে মূল্যস্ফীতির একটি দীর্ঘদিন ধরে ব্যবধান চলে আসছে। পেনশন হোল্ডার, লো ইনকাম পেনশন হোল্ডার যারা এটার উপর 8-10 লাখ করে সেখান থেকে তারা একটা রিটার্ন নিয়ে সংসার পরিচালনা করছে, তাদের উপর নিশ্চিতভাবে এটার নেতিবাচক প্রভাব পড়বে। পভার্টি স্টিল ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে নতুন করে একটা প্রায় 30 লক্ষের কাছাকাছি নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে আসবে আর কি। এই যখন পরিস্থিতি, তখন এদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করাটা আমার মনে হয় সরকারের একটা প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকা দরকার। সঞ্চয়পত্রের স্কিম অনুযায়ী এখন থেকে মুনাফার হার সর্বোচ্চ হবে 11.82% থেকে 11.98%, যা আগে ছিল 12.25% থেকে 12.55%। ফাইন্যান্স মিনিস্টার যারা আছেন তারাও তো অনেকটা আগের গভর্নমেন্টের চেয়ে অনেকটা বেশি মার্কেট ওরিয়েন্টেড। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আসার পরে ওই এক্সচেঞ্জ রেট মার্কেটাইজ করেছে, ইন্টারেস্ট রেটটা মার্কেটাইজ করেছে। সুতরাং
তার অ্যানাদার স্টেপ এটা হওয়া উচিত যে ডেফিনেটলি যে সঞ্চয়পত্র রেটও সে কমাইয়া দিবে। আগের মতোই 7.5 লাখ টাকার বিভাজন রাখা হয়েছে। সেক্ষেত্রে যাদের বিনিয়োগ এই সীমার নিচে তাদের জন্য বেশি মুনাফা ও যেসব সঞ্চয়পত্রের মূল্যমান 7.5 লাখ টাকার বেশি তাদের জন্য তুলনামূলক মুনাফার হার কমবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আরব দেশের খেজুর চাষ হচ্ছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। তার দেখানো পথে মিশ্র ফলের বাগান করতে আগ্রহী হচ্ছেন অনেকেই। পাহাড়ের উপযোগী হওয়ায় বারহি জাতের খেজুর করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার রসুলপুরের দুর্গম গ্রামে মিশ্র ফল বাগানের জন্য সুখ্যাতি রয়েছে শৌখিন কৃষক নূর আলমের। এই কৃষকই এবার আরবের খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শুরুতে ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগান করেন, পরে আরো 75টি চারা সংগ্রহ করেন সৌদি আরব থেকে। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। পাহাড়ি মাটিতে বাণিজ্যিকভাবে খেজুর চাষের খবরে অনেকে ছুটছেন তার বাগান দেখতে। খেজুর বাগানে কাম করতে খুব ভালো লাগে। বাগান দেখতে আসলাম, খুব ভালো লাগলো। চমৎকার একটা পরিবেশ। আমি এবং আমার বন্ধুদের নিয়ে আমরা প্রায় সেই বাগানে আসি। 2019 সালে খেজুরের চাষাবাদ শুরু করলেও ফলন আসছে গেল 3 বছর ধরে। গত বছরও 2 লাখ টাকার খেজুর বিক্রি করেছেন নূর আলম। খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি। 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এই বছর আলহামদুলিল্লাহ ফলন আসছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো উৎপাদন হচ্ছে। পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় বারহি জাতের খেজুর বাগান করার পরামর্শ কৃষি বিভাগের। সুস্বাদু এই জাতের কাঁচা খেজুরের চাহিদাও রয়েছে বেশ। এই খেজুর যদি আপনারা আবাদ করেন আমাদের বেকারত্ব ঘুচাবে এবং অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব। কৃষক মোহাম্মদ নূর আলমের সফলতা দেখে এমন মিশ্র ফলের বাগান করতে আগ্রহী অন্যান্য কৃষকরাও। সময় সংবাদ, খাগড়াছড়ি। আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজ যাত্রীরা। কিডনি ক্যান্সার সহ জটিল রোগ নিয়ে হজ পালন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ কারণে যথাযথ ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। হাব বলছে প্রাক নিবন্ধনের আগেই সারতে হবে স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া। চলতি বছর 87,000 হাজির মধ্যে 69,000 জন বাংলাদেশি সৌদি আরবে চিকিৎসা গ্রহণ করেছেন। তোহা খান তামিমের রিপোর্ট। খুবই ভালো। ষাটোর্ধ্ব রিনা আনোয়ার ছেলেকে নিয়ে পবিত্র হজ পালনে গিয়েছিলেন সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতার যখন শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বরের পাশাপাশি কমতে থাকে অক্সিজেন লেভেল। বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টারের চিকিৎসকদের পরামর্শে বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় কিং ফাহাদ হাসপাতালে। সেখানে পান বিনামূল্যে চিকিৎসা। জ্বর হয়েছে আর নিউমোনিয়া, ঠান্ডা লাগছে। ফ্লাইটে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে, এই ব্যবস্থাটাও তারা করে দেয়, হসপিটাল কর্তৃপক্ষই করে দেয়। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে অনেকে কিডনি ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আগে থেকেই ছিলেন আক্রান্ত। বয়সের কারণে অনেকে সেখানে গিয়ে হয়ে পড়েন অসুস্থ। 2025 সালে 87,000 হাজির মধ্যে 69,000 জন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 324 জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছেন আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট। সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। অনেক রোগী চলে যাচ্ছে যারা ওখানে গিয়ে ডায়ালিসিস করতে হয়, ওইটা শুধু সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে ওই সার্টিফিকেট ইস্যু হবে। এত হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জমেন্ট করা, বিশেষ করে মাসায়ের, মিনা, আরাফা, মুজদালিফার সময়টা খুবই ব্যস্ততার মধ্যে থাকে সবাই। তারা যেটা চাচ্ছে যে আমাদের ক্রনিক ডিজিজের রোগী যারা, তাদেরকে যাতে আমরা না পাঠাই। হজের মতো পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ হাবের। বিভিন্ন সরকারি হাসপাতাল বা বিভিন্ন সিভিল সার্জন ঢাকার বাইরে, তাদের থেকে ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে তারপরে নিবন্ধন করানোর জন্য। এখানে দেখা যায় যে একটা দালাল চক্র গড়ে উঠবে, টাকার বিনিময়ে সে ফিটনেস পাবে, কিন্তু সৌদি আরব যাওয়ার পর দেখা যাবে যে সে অসুস্থ। এই যে টাকা পয়সা লেনদেন হজের মতো একটা পবিত্র জায়গায়,
এটা শুরু হয় কিনা সেই আশঙ্কাটা আমাদের রয়েছে। 2025 সালের হজ কাফেলায় সৌদি আরবে মারা গেছেন 44 জন বাংলাদেশি। অসুস্থ হয়ে সৌদি আরবে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন 14 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আকস্মিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের 8টি কাউন্টিকে মেজর ডিজাস্টার জোন ঘোষণা করে আর্থিক সহায়তার পথ খুলে দিয়েছেন তিনি। এটি তার মেয়াদকালের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ, যেখানে নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। 4 জুলাই সকালে গুয়াদালুপে নদীর পানি 1 ঘন্টার মধ্যে 1 ফুট থেকে 34 ফুট উঠে যায়। ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা, মৃত্যু হয় অনেকের। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় সময় শুক্রবার টেক্সাসে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প স্যান অ্যান্টোনিও থেকে হেলিকপ্টারে কের কাউন্টি পৌঁছান। সেখানে শোকাহত পরিবার, উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও গভর্নর গ্রেগ অ্যাবট ছিলেন তার সঙ্গে। দুর্যোগে টেক্সাসের আরও 8টি কাউন্টিকে মেজর ডিজাস্টার জোন ঘোষণা করে পুনর্গঠনের জন্য সরাসরি আর্থিক সহায়তার পথ খুলে দিয়েছেন তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, এত দ্রুত বন্যা সৃষ্টি হবে কেউ বিশ্বাসই করতে পারছে না। এদিকে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরেও ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় আকস্মিক বন্যা। একাধিক এলাকায় আন্ডারপাস পানিতে ডুবে যায়। ওহিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘন্টা স্থগিত ছিল ফ্লাইট। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শহরের পশ্চিমাঞ্চলে, যেখানে একটানা 5 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন পররাষ্ট্র দফতরের 1300-রও বেশি কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে রয়েছেন ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের দাবি, ছাঁটাইয়ের কারণে সরকারি ব্যয় হ্রাস পাবে এবং ট্রাম্পের কূটনৈতিক নীতি বাস্তবায়ন সহজ হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দফতরে শুরু হয়েছে বড় ধরনের রদবদল। সংস্থাটির নোটিশ অনুযায়ী 1353 জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে 1107 জন সিভিল সার্ভিস ও 246 জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় 1600 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে। পুনর্গঠনের আওতায় শত শত ব্যুরো ও অফিস একীভূত, বাতিল বা নতুন কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ছাঁটাইপত্র পাঠানো হচ্ছে ইমেইলে এবং বেশিরভাগ কর্মকর্তাকে ছাঁটাই কার্যকর হওয়ার আগে কয়েক মাসের বাধ্যতামূলক ছুটিও দেয়া হয়েছে। গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। দফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাজের ধরন বিবেচনায় ছাঁটাই করা হয়েছে, তবে ছাঁটাই প্রক্রিয়ায় সরকারি অর্থ কত সাশ্রয় হবে তা জানাতে পারেনি ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্র দফতরের দাবি, কূটনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে, তবে তা এমনভাবে করা হয়েছে যাতে কর্মীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই পদক্ষেপে মানবাধিকার প্রতিষ্ঠার চেয়ে অভিবাসন নিয়ন্ত্রণ এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের নাটকীয় এই সংস্কারে অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে, যাদের অনেকেই কূটনীতিক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করছেন। সবচেয়ে বড় আঘাত পড়েছে ফরেন সার্ভিস কর্মকর্তাদের উপর। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থমাস ইয়াসগের্দি বলেছেন, এমন সময় এই ছাঁটাই চলছে যখন গাজা, ইউক্রেন, ইরান সহ নানা সংকটে দক্ষ কূটনীতিকের চাহিদা সবচেয়ে বেশি। তার ভাষায়, এই সিদ্ধান্ত শুধু মনোবল নয়, ভবিষ্যতে নিয়োগ ও দক্ষতা ধরে রাখাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হবে, বিশেষ করে যখন তাদের ভূমিকা মধ্যপ্রাচ্য ও ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশে নিযুক্ত মার্কিন মিশনগুলোতে আপাতত কর্মী ছাঁটাই হচ্ছে না, তবে দূতাবাসগুলোতেও কর্মী ছাঁটাইয়ের শঙ্কা তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। গ্রেফতার 5, কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান বিএনপির, দল থেকে 5 জন বহিষ্কার।
5 আগস্টের পর ধর্ণা দেওয়ার পরও ব্যবসায়ীদের থেতলে মারছে বিএনপি। অভিযোগ এনসিপির সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকার ডাক। বেড়েছে চোরাগুপ্তা হামলা। রাজধানীতে 1 মাসে 20টি ককটেল হামলা। এনসিপি কার্যালয়ে 3বার। পতিত স্বৈরাচাররাই জড়িত বলছেন নেতারা। নিরাপত্তাহীনতায় নগরবাসীও। ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল। 72টির বিপরীতে মিলছে 53টি। 2 রুটে ট্রেনে 1.5 ঘন্টার শিডিউল বিপর্যয়। খুঁড়িয়ে চলছে কন্টেইনার তেলবাহী রেলও। এবং আগামী বছর থেকে ফিটনেস সার্টিফিকেট ছাড়া হজ করতে পারবেন না বাংলাদেশিরা। সিদ্ধান্ত সৌদির। প্রাক নিবন্ধনের আগেই প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ হাবের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।